নমস্কার। আজকের ভিডিওতে নিফটি ছাড়াও বিভিন্ন সেক্টরাল ইন্ডেক্স নিয়ে আমরা আলোচনা করব। দেখব কোন সেক্টর একটু ভালো রকম দেখা দিচ্ছে, কোন সেক্টর একটু সাইডওয়েজ হয়ে আছে, কোন সেক্টর একটু বুলিশ বা বিয়ারিশ সেন্টিমেন্ট প্রকাশ করছে, এক্সেট্রা এক্সেট্রা। মন দিয়ে ভিডিওটাকে অবশ্যই দেখবেন। দেখবেন নিফটি আপনারা জানেন, গত ভিডিওতেও আমি বলেছি 23,800 প্লাস মাইনাস 100 পয়েন্ট করে নেবেন, একটা ক্রিটিক্যাল জোনে দাঁড়িয়ে আছে। এই জোন থেকে দেখতে হবে যে নিফটি কি ধরনের ইন্ডিকেশন আমাদের দেখায়। নিফটি নিয়ে বিশেষ কিছু বলার নেই, কারণ এই ইনফোসিসের খারাপ রেজাল্ট, এই ভিডিওতেই আমি বলেছিলাম নিফটি নিয়ে ডিটেলস আলোচনা করেছি যে ট্রেডাররা অ্যাজ আ ট্রেডার কি করবে। তার মধ্যে একটা প্রশ্ন এসেছে ইনভেস্টারদের থেকে একজন, যে আমি তো এখন টাকা নিয়ে বসেছিলাম, আবার কবে নিচে আসবে, তার জন্য কি করব। প্রথম কথা বলি, যারা ইনভেস্টার তাদের তো এসআইপি মোডটা তো আশা করি চলছে, মানে এসআইপি তো কেউ আশা করি বন্ধ করেননি, করাটা একদমই উচিত নয় পতনশীল মার্কেটে, এরা সবাই জানা আছে। প্রশ্ন হলো এক্সট্রা লামসামের ব্যাপার। সেটা আমার চ্যানেলে আমি বারবার ভিডিওতে বলেছি, যখনই কোনো কিছু ইনভেস্ট করবেন, ধরুন যে কোনো লেভেলেই যখন ইনভেস্ট করবেন, সে 22,900 হতে পারে, 23,000 হতে পারে, 23,500 হতে পারে, যে লেভেলেই করি না কেন, এখন 100% ইনভেস্ট মানে লামসামের ক্ষেত্রে ইনভেস্টমেন্টের আমার মনে হয় 50 টাকা ইনভেস্ট করলাম বা 40 টাকা ইনভেস্ট করলাম, বাদ বাকি একটু হাতে রাখাটা একটু দরকার। কারণ এসআইপি তো চলছে, তার উপর যে লামসামটা টপ আপ যাকে বলে, সেটা ধীরে সুস্থে করলেও কোনো কিছু যায় আসে না, তাই না? তো এই ব্যাপারটা অ্যাটলিস্ট আমি এটা ফলো করছি, তাই জন্য আপনারা জানেন আমি 40-50% অলরেডি ইনভেস্টেড, বাদ বাকি 50% আমি হাতে রেখেছি টাকা। যখন আরও ভালো লেভেলে আমি দেখব, শুধুমাত্র ইন্ডেক্স তো নয়, কিছু স্টকও আছে। আপনি তো ডাইরেক্ট গিয়ে অনেকে ইন্ডেক্স কিনবেন না, ডাইরেক্ট গিয়ে তো আপনি স্টকগুলো কিনবেন। তো স্টকগুলোর ক্ষেত্রে তো ওঠানামাটা চলতেই থাকে। তো যখন সে স্টকগুলো একটু ঠিকঠাক আমার ভ্যালুয়েশনে আসবে, তখন নয় কেনা যাবে। তাই জন্য 50% ইনভেস্টেড থাকলাম, আর 50% একটু হাতে রাখলাম পয়সা। মার্কেট কোথাও পালিয়ে যাচ্ছে না। হ্যাঁ, মাঝে মাঝে মনে হয় যেন মার্কেট পালিয়ে যাচ্ছে, আবার ব্যাক টু দ্য মিন যাকে বলে, মিন রিভার্সন, সেটা অবশ্যই হয়। ঠিক আছে, বেসিক্যালি স্টকগুলোতে তো স্পেশালি হয়ই, তাই না? তো সেগুলোর উপর নজর রাখবেন। আর দেখুন, আপনি একদম বটমে নিচ্ছেন না তার থেকে 3-4% উপরে নিচ্ছেন, সেটা ডাজেন্ট ম্যাটার ইন লং টার্ম। আপনি যদি শর্ট টার্ম হয় তাহলে তো সেটা ট্রেডিং হয়ে গেল, কিন্তু লং টার্মে সেটা ম্যাটার করে না। আজ থেকে ধরুন 5-10-15 বছর বাদে আপনি 23,000-এ নিলেন বা 22,000-এ নিলেন, সেটা ম্যাটার অতটা করে না। তাই জন্য আমি পার্সোনালি বলছি, আপনাকে কোনো আমি কি বলে সাজেশন বা অ্যাডভাইসও দিচ্ছি না আমি। আপনারা জানেন যারা আমার এই চ্যানেলে আছেন, ইনভেস্টমেন্টের ক্ষেত্রে এসআইপি তো চলছেই চলছে, তাছাড়া লামসামের ক্ষেত্রে 50% ইনভেস্টেড আর 50% আমার হাতে অলরেডি আছে। সেটা আমি সময় সুযোগ বুঝে স্টক বা যেখানে আমি ইনভেস্ট করি সেখানে করব। ঠিক আছে, তো চলুন এবার নিফটির পরে ব্যাংক নিফটিতে আসি। আবার বলে দিই, 23,800 লেভেলটা কিন্তু খুব ক্রিটিক্যাল, খুব ইম্পর্টেন্ট। ব্যাংক নিফটি যদি বলেন যে স্টার অফ দ্য সেক্টর, দুটো যে সেক্টর যেটার দিকে নেক্সট উইকে স্পেশালি আমাদের বিশেষ নজর থাকবে, সেটা হলো দুটো ইন্ডেক্স। একটা অবশ্যই নিফটি ব্যাংক, আরেকটা অবশ্যই থাকবে নিফটি আইটি। জানেন, মানে টিসিএস, ইনফোসিস আর উইপ্রো, তিনজনের রেজাল্ট চলে এলো। সুতরাং তিনজনের রেজাল্ট চলে আসার পর এবার তো আইটি ইন্ডেক্সের মোটামুটি বা আইটির মোটামুটি মানে সব বড় বড় ইনভেস্টরদের কাছে, এইচএনআইদের কাছে, বড় বড় ফান্ড ম্যানেজারদের কাছে পরিষ্কার যে এই সেক্টরে মোটামুটি কি হতে চলেছে। সুতরাং নেক্সট উইকটা কিন্তু আইটি সেক্টরের প্রতি একটা ক্রিটিক্যাল সময় হয়ে আসছে। আপনারা এই দিকে একটু নজর রাখবেন। ব্যাংক নিফটিও একদম দেখুন, একদম আপার রেঞ্জ, 52 উইক হাই বা অল টাইম হাই যাই বলেন না কেন, সেটাকে একদম টাচ করছে। সুতরাং সেখানে সেখানে ব্যাংক নিফটির কেমন অ্যাপ্রোচ থাকে সেটা আমাদের দেখার দরকার। যদিও এইখানে যে বেড়েছে, তারপর এখন তাড়া করে আমি পার্সোনালি বাইংয়ে যাব না। একটু এখান থেকে যদি রিট্রেসমেন্ট করে বা এখান থেকে একটু কনসোলিডেশনের ব্যাপারটা দেখায়, তাহলে পার্সোনালি এই দিকে একটু সুইং ট্রেডিং এর ক্ষেত্রে দেখা যাবে, না হলে কিন্তু নয়। কারণ এই স্ট্রেট লাইন মুভ কখনোই মানে বেশিরভাগ সময় ট্রেডারদের ক্ষেত্রে অনেক সময় ধোঁকা হয়ে দাঁড়ায়। ট্রেডাররা অনেক উঁচুতে নিয়ে নেয়, তারপর তারা ফেঁসে যায়। ওই ফেঁসে যাওয়ার ব্যাপারটা যাতে না হয়, তাই জন্যই একটু কনসোলিডেট করুক, তারপর ব্রেকআউট যদি আবার দেয়, সেকেন্ড টাইম এন্ট্রিটা অনেকটা ভালো বিশ্বাসযোগ্য হবে চার্টের উপর, তার আগে নয়। আচ্ছা, সেম থিং নিফটিতেও যে ব্রেকআউটকে তারা অবশ্যই অ্যাজ আ ট্রেডার হিসেবে আমি পার্সোনালি করব না।
এবার আসি নিফটি স্মল ক্যাপ। নিফটি স্মল ক্যাপ যদি দেখেন, স্মল ক্যাপ ইন্ডেক্স সেও যে যে রিসেন্টলি যে হাই করেছিল 15,500 মোটামুটি, সেখানে আবার গেছে বা রিটেস্ট করেছে। এখান থেকে কি করে সেটা একটু দেখার আছে। আগে এখান থেকেই পড়েছিল, কিন্তু পড়েছিল সেন্স অফ নিউজ, তখন অনেক নিউজ ছিল, ট্যারিফের ব্যাপারগুলো চলছিল। এখন ট্যারিফের ব্যাপারটা অনেকটাই স্তীমিত হয়েছে। এই প্রসঙ্গে বলে রাখি, আপনারা হয়তো বিভিন্ন সময় শুনছেন যে চায়নার উপর প্রথমে 100%, 125%, তারপর 245%, এখন অনেক সময় অনেক জায়গায় শোনা যাচ্ছে কিছু কিছু জিনিসের উপর 400% ট্যারিফ লাগিয়েছে। দেখুন, মোটামুটি 100, 125 যখন লাগিয়েছিল তখন থেকেই ট্রেডগুলো বন্ধ আছে বিভিন্ন চাইনিজ, তখন থেকেই মানে ট্রেডটা ভায়াবল আর থাকে না, প্রফিটেবল থাকে না। তাহলে তারপর ট্রেডই যখন বন্ধ, সে তারপর 400% লাগাক, 500% লাগাক আর 1000% লাগাক, ডাজেন্ট ম্যাটার, ট্রেডই তো বন্ধ। তো সুতরাং ওই সব নিউজে আর যাবেন না। এখন ভালো যদি কোনো নেগোসিয়েশনের নিউজ আসে তাহলে দেখবেন ওয়ার্ল্ড মার্কেটে একটু র্যালি হচ্ছে, এরকমই। ঠিক আছে? তো মানে ওই ট্যারিফের উপর আর বেশি শুনতে আমরা মানে আমি পার্সোনালি আর নজর দিচ্ছি না যতক্ষণ ওই চায়নার উপর 400, 500, 600 চলছে। কেন 125-এর 200-র উপরে চলে গেলেই আর ভায়াবল থাকে না বিজনেস। ঠিক আছে, এইবার তাহলে এই সবই ক্রিটিক্যাল লেভেলে কিন্তু দাঁড়িয়ে আছে একদম রেজিস্ট্যান্সের সামনে। সুতরাং এটা একটু মনে রাখবেন, রেজিস্ট্যান্সের সামনে কিন্তু বেশিরভাগ মেজর ইন্ডেক্সগুলো দাঁড়িয়ে আছে। হ্যাঁ, প্লাস মাইনাস 50-100 পয়েন্ট করে নেবেন, মেজর ইন্ডেক্স রেজিস্ট্যান্সের সামনে কিন্তু দাঁড়িয়ে আছে, এটা একটু মাথায় রাখবেন। স্মল ক্যাপও হতে পারে, ব্যাংক নিফটিও হতে পারে, নিফটিও হতে পারে, তিনটেরই চার্ট দেখালাম। চলুন এবার যাই নিফটি মিড ক্যাপে যাওয়ার আগে প্লিজ ভিডিওটাকে একটু লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্ট বক্সে দেওয়া আছে ফ্রি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক, সেখানেও জয়েন করে নেবেন। আচ্ছা, মিড ক্যাপে যদি দেখেন, সেম দেখুন, আগের যে হাই করেছিল, যেখান থেকে রিট্রেস করেছিল, সেখানেই প্রায় যাব করছে বা সেখানে প্রায় পৌঁছে গেছে। তো রেজিস্ট্যান্স জোনে এও আছে। নিফটি সব থেকে বেশি রিটেলারদের যেটা পছন্দ সেটা হচ্ছে পিএসি ইন্ডেক্স বা পিএসইউ জায়গা, সেটা কিন্তু দেখুন এই যে রেজিস্ট্যান্স, তার আগের রেজিস্ট্যান্সগুলো তাকেই অ্যাপ্রোচ করেছে, মানে সবকটা ইন্ডেক্স বেশিরভাগ তার রেজিস্ট্যান্সের সামনে আছে। দেখা যাক এবার কি হয়। সুতরাং এখন ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি রাখা উচিত। পজিটিভ সাইডে এইসব ইন্ডেক্স বেসড যারা একটু ট্রেডিং করেন, আমি পার্সোনালি হলে তাই করছি। সিএনএক্স আইটিটা একটা জানেন একটু ব্যতিক্রমী। আইটি কিন্তু আগের হাইকে একদমই অ্যাপ্রোচ করেনি, কারণ আইটিটা আন্ডার পারফর্ম করছে, সেটা আপনারা জানেন। এবং তার যে কেন আন্ডার পারফর্ম করছে সেটাও আপনাদের কাছে অনেকটা ক্লিয়ার, যে তাদের যে ইন্ডেক্সগুলো বা তাদের যে মেন ইন্ডেক্সের কম্পোনেন্টগুলো, যে মেন স্টকগুলো, কোম্পানিগুলো, তাদের কিন্তু রেজাল্ট ভালো হচ্ছে না। ঠিক আছে, রেজাল্ট তো পাস্ট ব্যাপার, কিন্তু ফোরকাস্ট, যে ফিউচার ফোরকাস্ট বা গাইডেন্স তারা দিচ্ছে, সেটাও কিন্তু আশাব্যঞ্জক খুব একটা নয়। যাই হোক, তাও এখানে একটু থাকবে যে এই বটমটাকে নিফটি আইটি ইন্ডেক্স মেনটেন করতে পারে কিনা। ফার্মা জানেন, এও ট্যারিফ খেলার মধ্যে চলছে। এবার জানা নেই যে ট্রাম্প এবার ফার্মাসি নিয়ে কিছু একটু ডিক্লারেশন করবে কিনা, সেটা একটা মানে কি বলবো, এদের উপর একটা খাড়া ঝুলে আছে ফার্মাসির উপর। তাই জন্যই দেখবেন মোটামুটি একটু কশাস মোডে আছে, একটু এই রেঞ্জগুলো যে আপার রেঞ্জ অ্যান্ড এই লোয়ার রেঞ্জ এর মাঝামাঝি জায়গায় একটু ও ট্রেড করছে। এর উপরে যাওয়ার এবং নিচে আসার দুটোরই অবস্থা আছে। এটা নিউজ বেসড সেহেতু একটু ওভারনাইট ব্যাপারগুলো আমি পার্সোনালি একটু অ্যাভয়েড রাখছি আপাতত ফার্মাসির ক্ষেত্রে। পিএসইউ ব্যাংক দেখুন, ব্যাংক নিফটি যেহেতু 52 উইক হাইয়ে যাচ্ছে, পিএসইউ ব্যাংক ইন্ডেক্স 52 উইক হাইতে অবশ্যই নেই, নিচে আছে, মানে আন্ডার পারফর্ম করছে কম্পেয়ার টু প্রাইভেট সেক্টর বা কম্পেয়ার টু ব্যাংক নিফটি বলতে পারেন। কিন্তু তাও আপাতত প্রিভিয়াস উইকে কিন্তু বেশ বুলিশনেসটা দেখিয়েছে এবং সেটা অব্যাহত কিছুদিন থাকতেও পারে, প্রোভাইডেড যে ব্যাংক নিফটির পজিটিভিটি বজায় আছে, তাহলে বজায় থাকবে। আমি একটু ব্যাংকিং সেক্টরের উপর একটু ডিটেলস ভিডিও বানাবো, একটু ওয়েট করে যাবেন।
অটো অটো ইন্ডেক্সকে যদি দেখেন, ওই অটো ইন্ডেক্স আর ফার্মা ইন্ডেক্সের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। আগের 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 যে হাইকে অ্যাপ্রোচ করতে পারেনি, কেন পারেনি? মার্কেট যখন হাইতে মানে রিসেন্ট সুইং হাই, হ্যাঁ হাই মানে আমি রিসেন্ট সুইং হাইকে বোঝাতে চাইছি, রিসেন্ট সুইং হাইকে যখন মার্কেটের অন্যান্য ইন্ডেক্সরা অ্যাপ্রোচ করেছে, অটো কিন্তু সেটা করেনি। মানে এও আন্ডার পারফর্মিং সেক্টর। আন্ডার পারফর্মিং কেন জানেন? ট্যারিফের যে মারটা পড়েছে সেটা অটো সেক্টরের উপরেও যথেষ্ট পড়েছে, বা অটো সেক্টর বলুন, তাদের যন্ত্রাংশের উপর ডাইরেক্টলি এবং ইনডাইরেক্টলি কিন্তু পড়েছে। তার জন্যই কিন্তু এই আন্ডার পারফরমেন্স ব্যাপারটা এসেছে। এবার যদি আমি যাই সিএনএক্স মেটাল, যদিও মেটাল নিয়ে মানে কি বলবো, মেটালের প্রতি একটা মেটালের কথাই সবসময় চলে আসে, সেটা হচ্ছে গোল্ড। যাই হোক, সেটা তো ইন্ডেক্সের মধ্যে নেই, কিন্তু গোল্ড নিয়েও আমি এই ভিডিওতে বলবো। আপনাদের অনেকের প্রশ্ন থাকে যে এই সময় কি গোল্ডে ইনভেস্ট করা উচিত না উচিত নয়, সেই নিয়েও একটু কথা বলবো। যদিও কোনো অ্যাডভাইস নয়, আমি কি করছি আমার পার্সোনাল মতামত জানাবো। যদি আপনি সিএনএক্স মেটাল দেখেন, এখানে যে কনসলিডেশন করেছিল সেই জোনটাকে কিন্তু এখনও সে অ্যাপ্রোচ করেনি, কারণ ট্যারিফের এইসব নিউজগুলো মেটালের উপরেও খুব পড়ে। সুতরাং এই সেক্টরগুলো না খুব নিউজ বেসড সেক্টর, এবং এগুলো ইন্টারন্যাশনালি রিলেটেড। এগুলো ডোমেস্টিক্যালি অতটা না হলেও ইন্টারন্যাশনালি খবরে কিন্তু এইগুলো রিয়্যাক্ট করে যায়। অটো সেক্টর বলুন, তারপর মেটাল সেক্টর বলুন, আইটি সেক্টর বলুন, ফার্মা সেক্টর বলুন, এগুলো কিন্তু ডোমেস্টিকে তেমন চলে না। ডোমেস্টিক আছে, তার সাথে সাথে ইন্টারন্যাশনাল ব্যাপারটা খুব ম্যাটার করে যায়। তাই জন্য এইসব সেক্টরে এখন কিন্তু নিউজ ফ্লো এর জন্যে মাঝে মাঝেই এতে আপনি চার্ট দেখে একটা কিছু ডিসিশন নিলেন, কিন্তু ওভারনাইট একটা অন্যরকম নিউজ এলেও সেই ইউএস থেকে আসতে পারে বা চায়না থেকে আসতে পারে, তার জন্য দেখলেন পুরো ইকুয়েশনটা মানে নেক্সট দিন সকালে গ্যাপ আপ বা গ্যাপ ডাউন হতে পারে। আপনার দিকে গেলে খুব ভালো, হাসবেন, আর আপনার দিকে না গেলে, গ্যাপটা যদি আপনার দিকে না হয়, তাহলে তো অন্যরকম হয়ে গেল। সুতরাং এই এই দ্বিধার মধ্যে থাকবেন না। আপাতত আমার পার্সোনাল ধারণা যে ওই স্টকগুলোতেই থাকুন বা ওই সেক্টরগুলোতেই থাকুন যার মধ্যে ডোমেস্টিক প্লেয়িংটা বেশি ইনভলভড, ইন্টারন্যাশনালগুলো যেখানে অতটা নেই, তার মধ্যে থাকাটাই ভালো। যেমন তার মধ্যে অবশ্যই ব্যাংকিং সেক্টর আছে, কিছু কিছু ইন্ডিভিজুয়াল স্টকস আছে যেগুলো শুধুমাত্র ইন্ডিয়ার মধ্যেই 99% বিজনেস তাদের সীমাবদ্ধ, সেগুলোর মধ্যে থাকার একটু চেষ্টা করাটা আমার মনে হয় ভালো। সিএনএক্স এনার্জি সেক্টর তো জানেন মানে কি হচ্ছে। এনার্জি সেক্টরে পুশ অ্যান্ড পুল দুটোই হচ্ছে। মানে যদি ধরুন, মানে আমি অয়েল অ্যান্ড গ্যাস সেক্টরকেও যদি ধরি, আপনারা অনেকেই ওএনজিসিতে কেউ কেউ ট্রেড করেন, কেউ কেউ ট্রেড করেন আবার বিপিসিএল বা মানে এইচপিসিএল, অয়েল মার্কেটিং কোম্পানিগুলোর। সুতরাং অয়েলের দামটা এদের দুজনকে দুরকম বিপরীতভাবে হয়। মানে যদি অয়েলের প্রাইস কমে, সেক্ষেত্রে ওএনজিসির প্রাইস মানে শেয়ারের প্রাইস কমবে, এটাই সাধারণত দেখা যায়। আর সেদিকে বিপিসিএল বা এইচপিসিএল এইসবের প্রাইসগুলো বাড়ে শেয়ারের। সুতরাং পুশ অ্যান্ড পুল যেটা বললাম, বেসড অন আপনি ওই সেক্টরের কোন স্টকে আছেন তার উপর নির্ভর করে। প্লাস একটা তো ওই ব্যাপারটা থাকেই যে অয়েলের দাম কেমন হচ্ছে, ওই ইন্টারন্যাশনালি রিলেটেড। সুতরাং আমিও পার্সোনালি যেহেতু ইন্টারন্যাশনাল রিলেটেড জিনিসকে এখন আমি একটু অ্যাভয়েড করছি পার্সোনালি, সেই সুইং ট্রেডিং বলুন বা ইন্ট্রাডের ক্ষেত্রে বলুন। ইন্ট্রাডের সেটা তবুও আলাদা হয়, যদি আপনি স্ক্রিনের সামনে থাকলেন 2-3 ঘন্টায় দেখলেন, সেটা আলাদা ব্যাপার। কিন্তু সুইং ট্রেডিংয়ের ক্ষেত্রে যেসব সেক্টরগুলোর এক্সপোজার বা যেসব কোম্পানির এক্সপোজার বাইরের মার্কেটে অনেকটা বেশি, সেগুলোকে আপাতত একটু অ্যাভয়েড করাটা আমার মনে হয় ভালো হবে। আচ্ছা, সিএনএক্স রিয়ালিটি সেক্টর জানেন আমাদের ডোমেস্টিকের উপর অনেকটা নির্ভরশীল। যাই হোক, সেটাও কিন্তু একটু আন্ডার পারফর্ম করছে আপাতত। বিগত সপ্তাহে বেড়েছে, ঠিক আছে, বিগত 3 দিন বেশ বেড়েছে, কিন্তু তাও একটু আন্ডার পারফর্ম করছে। আগের সুইং যে হাই হয়েছে সেটাকে কিন্তু ক্রস করতে এখনো পারেনি, এই দিকেও একটু নজর থাকবে। এবার আসি গোল্ডের ক্ষেত্রে আসার আগে আবার একবার রিকোয়েস্ট করব, ভিডিওটাকে ভালো লাগলে লাইক করে দেবেন। আর যারা এখনও আমার অ্যাপটা ডাউনলোড করেননি, সেটা প্লিজ ডাউনলোড করে ইনস্টল করে নেবেন, যেটা সঞ্জয় টক্স অ্যাপ, যেটা গুগল প্লে স্টোর থেকে পাবেন। সেখানেই আমি ফ্রি ওয়েবিনার বা ফ্রি ক্লাসেসগুলো কন্ডাক্ট করি। সেখানে কিন্তু ইনভেস্টমেন্ট অ্যান্ড পোর্টফোলিও রিব্যালেন্সিংয়ের উপর আমার কোর্স এই মে মাসের 3 তারিখ থেকে লঞ্চ হবে। সুতরাং তার এনরোলমেন্টও আপনারা করে নিতে পারেন। এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্স এবং ফার্স্ট কমেন্ট বক্সে অ্যাপের লিঙ্ক দেওয়া আছে গুগল প্লে স্টোর থেকে, সেটা ইনস্টল করে নিতে পারেন। এবার আসি গোল্ড যদি দেখেন, একটু যদি এর চালটা দেখেন, উপরে উঠেছিল, কনসলিডেট করেছে, আবার উপরে উঠেছে, একটু কনসলিডেট করেছে, উপরে উঠেছে, নিচে নেমেছে। রিসেন্ট 3-4 দিনে কিন্তু বা এক সপ্তাহে বলতে পারেন, একে আর মানে আটকানো যাচ্ছে না, এরকমভাবে স্ট্রেট লাইনে বাড়ছে।
এখানে যারা বলছেন, যারা এই দাম দেখে আসতে চাইছেন, তাদেরকে আবার বারবার বলছি, হ্যাঁ গোল্ড দেখুন, যে বাইরের যে অস্থিরতা, গ্লোবাল একটা অস্থিরতার সৃষ্টি হয়েছে, তাতে গোল্ড তো ভালো একটা বেট, সেটা সবাই জানে। এই যে বাইরের জায়গায় বিভিন্ন রিসেশনের খবর পাওয়া যাচ্ছে, মানে ইউএসএ স্পেশালি রিসেশনের খবর পাওয়া যাচ্ছে যে হতে পারে, বা স্লো ডাউন হতে পারে বলে অনেক বড় বড় গোল্ডম্যান স্যাচ থেকে শুরু করে অনেক বড় বড় ফার্মরা মনে করছে, তার একটা এফেক্ট, তার একটা ভালো এফেক্ট গোল্ডের উপর পড়তে পারে, তার সেটাই পড়ছে। কিন্তু অ্যাজ আ ইনভেস্টার সবসময় আমরা জানি যে কনসোলিডেট করছে বা একটা জিনিস যখন নিচে দাঁড়িয়ে আছে, তখন জিনিসটাকে নেওয়া বেশি অ্যাট্রাকটিভ হয়। সুতরাং যারা অনেকে আছেন গোল্ডে এসআইপি মোডে হয়তো ইনভেস্ট করছেন, সেই এসআইপি তো চলবে, সেটা নিয়ে আলাদা ব্যাপার, ঠিক আছে। কিন্তু আমি পার্সোনালি গোল্ড যখন নিচে যাবে বা এই ডামাডোলের পরিস্থিতি না থাকবে, তখন ইনভেস্টমেন্টের করাটা বেটার। সব মানে সব অ্যাসেট ক্লাসেই সেটা কিন্তু অ্যাপ্লিকেবল, এটা গোল্ডের জন্য আলাদা করে যে বলছি তা নয়। আর স্পেশালি আমি পার্সোনালি নিজের পোর্টফোলিওতে 5 থেকে 10%-এর বেশি গোল্ডের এক্সপোজার রাখি না অ্যাজ আ ইনভেস্টমেন্ট। এবার কিছু হয় নেসেসিটি, যেমন আপনি ঘরে কিছু গোল্ডের গয়না কিনলেন বা অন্য কিছু জিনিস কিনলেন, সেগুলো নেসেসিটিটা আলাদা, আর গোল্ডে ইনভেস্টমেন্ট ব্যাপারটা আলাদা। ইনভেস্টমেন্টের সময় আপনাকে অ্যাজ আ ইনভেস্টার চিন্তাধারা করতে হবে যে যখন একটু নিচের দামে পাবো বা যখন একটু কনসোলিডেট করবে বা নিচে একটু আসবে, তখন একটু গোল্ডের দিকে দেখবো। তাতে দেখলে হয়তো দেখবেন না আর নিচেই এলো না, বাড়তেই থাকলো। যদি গ্লোবাল রিসেশন বা গ্লোবাল এই টার্ময়েলটা বা এই মানে অস্থির পরিস্থিতিটা থাকে, ঠিক আছে, কিন্তু অস্থির পরিস্থিতি তো সবসময় থাকবে না, কেটে নিশ্চয়ই যাবে। এবং এর মধ্যেও দেখুন এই রিসেন্টলি, এটা তো ডেইলি চার্ট, কিছুদিন আগেও কিন্তু গোল্ড চান্স দিয়েছিল, জাস্ট 1 সপ্তাহ আগেই গোল্ড চান্স দিয়েছিল, দেখুন নিচে পড়েছিল। তো এরকম ডিপসে তখন দেখবেন, মানে বারবার বলছি গোল্ড থাকাটা খারাপ নয়, গোল্ড অবশ্যই ভালো, লং টার্মের জন্য ঠিক আছে। গোল্ড নেবেন আর 6 মাসে ভালো দাম পেয়ে যাবেন, সেগুলো ভেবে যারা ইনভেস্ট করছেন, ওটা তো একটু জুয়ার মতো হয়ে যাচ্ছে, ওটা ছাড়ুন। কিন্তু শর্ট টার্মে তাহলে তো আবার দামের স্টপ লস রাখতে হবে। তাহলে ট্রেডিংই যদি করেন 2-3 মাসের নজরিয়া থাকে, তাহলে তো আবার স্টপ লস রাখতে হবে এবং স্টপ লস হিট হলে বেরিয়ে যেতে হবে। আমি নিজেকে ইনভেস্টার বলবো, এদিকে ট্রেডিংয়ের মেন্টালিটি রাখবো, সেটা করলে হবে না। এবার দেখুন মাঝে মাঝেই এরকম ডিপস দেয়, সেই ডিপসগুলোকে একটু কাজে লাগাতে হবে, তাছাড়া আর কিছু নয়। আর গোল্ডে, গোল্ড বলুন বা অনেকে সিলভারও বলবেন, সিলভারেও একই আমার পার্সোনাল মতামত। সিলভার ইটিএফও আছে, গোল্ড ইটিএফও আছে, যে যেমনভাবে নিতে চায়। সভেরিং মানে এসজিবিও মানে মার্কেটে আমাদের ট্রেড হয়, তো ট্রেড যে এসজিবি দিয়ে হয়, সেই এসজিবি দিয়েও করতে পারেন। যদি এসজিবির উপর ডিটেল ভিডিও চান, তাহলে আমাকে মানে নিচে কমেন্ট বক্সে লিখতে পারেন, আমি ডেডিকেটেড ভিডিও আনার নিশ্চয়ই চেষ্টা করব। তো মোটামুটি গেল এরকম সেক্টর। তবে যে দুটো সেক্টরের উপর আমার মেন নজর থাকবে, আবার বলি, সেটা হচ্ছে নিফটি ব্যাংক এবং নিফটি আইটি। দুটোই খবরে আছে বেশ, তাই জন্য আরও বেশি নজরে থাকবে। তবে আবার বলছি, আমার সেই সব সেক্টর বা সেই সব স্টকে নজর থাকবে, স্পেশালি সুইং ট্রেডিং বলুন বা ইন্ট্রাডে বলুন, যাই বলুন না কেন, যার স্টোরিটা একটু ডোমেস্টিক রিলেটেড, যার বেশি এক্সপোজার, বিজনেসের এক্সপোজার বেশি ইন্টারন্যাশনালি নেই, সেগুলোর উপর নজর থাকবে। কারণ দেখুন ইন্টারন্যাশনালি তো আপনি চার্ট দেখে ট্রেড করতে পারবেন না, ওগুলো খবরের উপর বেস করে করবে, তাই জন্য। আর দ্বিতীয় একটা সাবধানতা যেটা আমি অবলম্বন করব, সেটা হচ্ছে যে মেজর ইন্ডেক্সগুলো তার রিসেন্ট সুইং হাইয়ের কাছে আছে, মানে রেজিস্ট্যান্সের সামনে আছে, সেইগুলোকে আমি একটু মানে তাড়া করব না, উপরের দিকে তাকে তাড়া করব না, কনসোলিডেট করুক, তারপর যখন আবার সেকেন্ড ব্রেকআউট দেবে, তখন আমি রিএন্টারের কথা ভাববো পজিটিভ সাইডে, না হলে নয়, না হলে ছেড়ে দেবো। আর যদি রেজিস্ট্যান্স থেকে নিচের দিকে নামে, তাহলে তো জানেন শর্ট করার অনেক ব্যাপার থাকে, সেইগুলো থাকবে। তাছাড়া কিন্তু নয়, কেন প্রত্যেকের রেজিস্ট্যান্সের কাছে আছে, সুতরাং সেই সব ইন্ডেক্সে আমি কশাস ভিউ নিয়েই অ্যাপ্রোচ করব, ইনক্লুডিং নিফটি, ঠিক আছে। হাইয়ার সাইডে আমি একটু কশাস থাকবো, যেহেতু তার সুইং হাইয়ের কাছে নিফটিও অ্যাপ্রোচ করছে। এই হলো আমার উপস্থাপনা, আমার যা মেন্টালিটি বললাম, কোনো রকম মানে অ্যাডভাইস বা কিছু রেকমেন্ডেশন একদমই নয়। নিজেদের ফিনান্সিয়াল অ্যাডভাইজার নিয়েই কাজ করবেন। ভিডিওটাকে ভালো লাগলে একটু লাইক করে দেবেন। ভালো থাকবেন, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।